স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। কেউ কথা না রাখলে আজ আর কিছু যায় আসে না সুনীলের। পদ্যে ও গদ্যে বাঙালি পাঠককে কয়েক যুগ ধরে মুগ্ধ করে রাখায় সুনীল গঙ্গোপাধ্যায় এখন না ফেরার দেশে। সোমবার রাতে কলকাতায় নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে সবাইকে ছেড়ে চলে গেলেন তিনি। সুনীলকে বলা হয় বাঙালি মধ্যবিত্তের অন্তর্দ্রষ্টা। তাদের মনের কথাটি তার সাহিত্যকে ধারণ করেই মূর্ত হয়েছে। পরিণতকালে সুনীলের ইতিহাসাশ্রয়ী উপন্যাসগুলি হয়ে উঠেছে আমাদের অতীত জীবনের অমর আলেখ্য। জনপ্রিয়তা এবং মননশীলতার অনন্য এই কারিগর সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমরা কথা বলবো আজকের বাংলাদেশে। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশের মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আছেন কবি, নাট্যকার ও কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক, আছেন মিডিয়া ব্যক্তিত্ব ও শীর্ষ সাহিত্যিক ফরিদুর রাজা সাগর, আছেন কবি ও প্রাবন্ধিক ফরিদ কবির এবং চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান। স্বাগত আপনাদের। জনাব সৈয়দ শামসুল হক, 60 বছর ধরে লেখালেখি করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা ভাষাভাষীরা উনাকে কতদিন মনে রাখবে, কি জন্য মনে রাখবে, আদৌ কি মনে রাখবে কিনা? এ কি আমার বলবার কথা? সুনীল এখন নেই বলাটাও ঠিক নয়। সুনীল আছে। সুনীল এখন অমরদের ভেতরে আসন নিয়েছে। বাংলা সাহিত্যে অমর কথা সাহিত্যিক, অমর কবি। অমর এই অর্থে যে দীর্ঘদিন মানুষকে নাড়া দেবে, মানুষ তাদের মনে রাখবে, এরকম একজন বড় মাপের কলম হাতে মানুষ ছিলেন সুনীল। মানে 50-এর দশকে লেখা শুরু করলে উনি আরো অনেক দিন সমকালীন থেকে যাবেন বলে আপনি মনে করছেন? হ্যাঁ, নিশ্চয় আমার তো মনে হয় থাকবে। সব লেখাই থাকবে না, কিছু লেখা তো নিশ্চয়ই থাকবে। কালোজয়ী কিছু লেখা তো নিশ্চয়ই আছে তার। তবে আজকের এই দিনে সুনীল যখন চলে গেছে, মূল্যায়ন করার চেয়েও তাকে আমরা কিভাবে দেখেছি সেইটি বোধহয় বলা ভালো। আমি মনে করি যে সুনীল চলে যাওয়াতে বাংলাদেশের প্রকৃত একজন বন্ধু চলে গেল। আমাদের তো ব্যক্তিগত বন্ধু ছিল, সেটা তো অন্য কথা। বাংলাদেশের একজন বন্ধু, যে চেতনার ভিত্তিতে বাংলাদেশ, সেই চেতনা সুনীলও ধারণ করত। সুনীলের শেকড় বাংলাদেশে ফরিদপুরে জন্ম, বা ফরিদপুর তার পৈতৃক পিতৃপুরুষের জায়গা, সেজন্য নয়, সচেতনভাবেই তিনি বাংলাদেশকে অনুভব করতেন। সুনীল মনে করতেন যে বাঙালি যদি কোথাও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তো সেই বাংলাদেশে, এবং তার জন্য তিনি গৌরব করতেন। তার লেখাতে সেটা ফুটে উঠেছে। বারবার তিনি বলেওছেন যে ধর্মনিরপেক্ষতা আজকে বাংলাদেশের অন্যতম একটি বীজ, সেই ধর্মনিরপেক্ষতা সুনীল তার প্রতিটি রচনায় প্রকাশ করেছেন। তার গল্পে, উপন্যাসে, ছায়াছবিতে। এখানে হাবিব আছেন যে ছবি করেছেন সুনীলের গল্প নিয়ে, মনের মানুষ, লালনকে নিয়ে, তার ভেতরে ওই একই কথা রয়েছে। এইটি সুনীল বিশ্বাস করতেন, এবং তিনি মনে করতেন যে এই বাংলাদেশ একদিন শিল্প, সাহিত্য, বাঙালির যা কিছু, তার আশ্রয়স্থল হবে, তার কেন্দ্রস্থল হবে। এবং এইটা কিন্তু তার আবেগের কথা নয়, তার বুদ্ধিজাত, পর্যবেক্ষণজাত কথা। বাংলাদেশ সম্পর্কে তার শ্রদ্ধাশীল, মননশীল, সংবেদনশীল মূল্যায়ন ছিল। এই জন্যে খুব শোক। ব্যক্তিগত একজন বন্ধু চলে গেছেন, এটা এই মুহূর্তে বড় কথা নয়। আর আমি বুঝি পশ্চিমবঙ্গে বিশাল একটা শূন্যতা রেখে গেলেন তিনি। সেটা এই অর্থে যে সুনীল দাপটের সঙ্গে 60 বছর লিখেছেন, তার চেয়েও বা তার পাশাপাশি একটি কথা মনে রাখতে হবে যে প্রায় 4টি প্রজন্মের লেখকদের, কবিদের, সাহিত্যিকদের তিনি উৎসাহ দিয়েছেন, প্রেরণার জায়গা হয়ে থেকেছেন, তাদের ক্ষেত্র দিয়েছেন, তাদেরকে পথ নির্দেশ করে এগিয়ে নিয়ে গেছেন। এবং একই সঙ্গে স্মরণ করতে হয় যে তিনি ভারতীয় সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন। ভারতীয় সাহিত্য একাডেমির সভাপতি পদ বহুদিন পরে একজন বাঙালির হাতে গিয়েছিল, এবং সর্বভারতে এর একটা প্রভাব পড়েছিল সুনীলের। এইগুলো যেন আমরা ভুলে না যাই। এবং আজকের দিনে আমি অত্যন্ত বেদনার সঙ্গে মনে করছি যে আমাদের এই বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে বেশি যে মানুষটি, যে কবি, যে লেখক খোঁজ রাখতেন, বলতেন, বিশ্লেষণ করতেন,
তিনি সুনীল এবং তিনি চলে গেলেন। ফরিদুর রাজা সাগর, আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিজেও লেখেন, বিশেষ করে শিশুদের জন্য আপনার লেখা অনেক লেখা আছে। একজন শিশু সাহিত্যিক হিসেবে আপনি সুনীল গঙ্গোপাধ্যায়কে কিরকম, উনিও ছোটদের জন্য অনেক লেখা লিখেছেন, আমরা পড়েছি, ছোটদের জন্য, কিশোরদের জন্য। সুনীল গঙ্গোপাধ্যায় আমার কে ছিলেন, আপনার কে ছিল? এখানে যারা আছেন তাদের কেউ কি? কেউ না। কিন্তু তারপরও আমরা সবাই আজকে এখানে যারা আছি তারা তো বটেই, সবাই আমরা তার কথা মনে করছি। কেন করছি? আমার কথা যদি আসে, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা ধরেই বলি, যে ছোটদের লেখা যখন আমি পড়তাম আরো ছোটবেলা, তখন রবিনসন ক্রুসো যেমন একটা দ্বীপের মধ্যে গিয়ে একলা একজন মানুষ ছিল, আমার তখন তেমন মনে হয়েছিল যখন আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের বইগুলো পড়া শুরু করি। ৩ নম্বর চোখ একটা বই ছিল, অসাধারণ ছোটদের বই। তারপর তিনি লেখা শুরু করলেন কাকাবাবু, দারুণ এক চরিত্র। এই চরিত্র তখন আমরা টেনিদা পড়ি, ঘনাদা পড়ি, ফেলুদা পড়ি, তার মধ্যে এই চরিত্রটা আরেকটা একেবারে নতুন রূপে আমাদের চোখের সামনে আসলো। এবং এই ছোটদের লেখাগুলো সাথে সাথে বড়দের যে লেখা, সেই লেখাগুলো কিন্তু একইভাবে মানে এমন একটা সরল সহজ ভাষায় লেখা হচ্ছিল যে আমাদের সেই সময় সেই লেখাগুলো মানে দারুণভাবে আমাকে টানছিল। এবং আমার মনে হয় যে আজকে এই মুহূর্তে, আজকে যখন সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেছে, সারাদিন ধরে আমার মেয়ে সবে ডাক্তারি পাশ করেছে, আরেক মেয়ে মোহনা আর্কিটেকচারের মাঝামাঝি পর্যায়ে পড়ছে, তারা দুজন কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের বই অনেক পড়ে, প্রচুর পড়ে। তারাও সারাদিন অনুভব করেছে যে মেঘনা মোহনা, যে তাদের কোনো একজন প্রিয়জন তাদের ছেড়ে চলে গেছেন। আমার স্ত্রী কণা একটু আগে যখন আমি এখানে আসি, তুমি সুনীলদা সম্পর্কে বলতে যাবে, আমাকে এখনো জানালে না। সেও মনে করেছে যে সুনীলদা তার আপন কেউ। আমার মা লিখেন চাচার সাথে একই দিনে জন্মেছেন, তার মানে সুনীল গঙ্গোপাধ্যায় 1 বছরের ছোট। তিনি মানে তাকে সকালবেলা আমরা কি করে খবরটা দেব যে সুনীলদা নেই, সেটা চিন্তা করেছি। তারপরে আমার ছোট বোন স্ত্রী তাকে খবর দিয়েছে, তিনিও নিশ্চয়ই শোকে মজ্জামান, এবং এখন এই অনুষ্ঠান দেখছেন হয়তো তিনি ভাবছেন তারও সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি একটু আগে আমাকে ফোন করেছেন, বলতে ভুলে গেলাম, যে তোমরা কি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে কোনো কিছু মানে পত্রিকায় বের করছো, আমি কিছুটা লিখতে চাই। তা আমি এই যে কথাগুলো বললাম, একটা বয়স 20 বছর থেকে 80 বছর পর্যন্ত, 70-78 বছর বয়স পর্যন্ত সবাই কিন্তু একজন সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য শোকাভিত, ব্যস্ত। একটু আগে আপনি যে প্রশ্নটা করেছেন, যে চাচাকে প্রশ্নটা করেছিলেন যে তার সাহিত্য অনেকদিন থাকবে কিনা, তার সাহিত্যের অনেক অনেক প্রকার আছে। শিশু সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, চিত্রনাট্য, জনরণ্য। যখন আমি প্রথম পড়ি দেশ পত্রিকায়, আমার পড়েই মনে হয়েছিল যে এটা নিয়ে একটা অনেক বড় মাপের ছবি হতে পারে। এবং কিছুদিন পর যখন দেখলাম যে সত্যজিৎ রায় সেটা বললেন যে তিনি ছবি করবেন, তখন আমার মনে হয়েছিল পাঠক হিসেবে আমি খুব একটা খারাপ না। যেন ফরিদ কবির, কবি হিসাবে সুনীল গঙ্গোপাধ্যায়কে একটু শুনবো আপনার কাছে। ইনফ্যাক্ট আমি যেহেতু খুব অল্প বয়স থেকে কবিতা লিখি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাই আমাকে প্রথম টেনেছিল। এবং বিস্ময়ের হলো সত্য যে আমি যখন শামসুর রহমানও পড়িনি, তখন আমি সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছি। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নাড়া দেওয়ার একটা বড় কারণ ছিল, তার একটি বড় চরিত্র ছিল, সেটা হচ্ছে নীরা। তার কবিতায় এই চরিত্রটি আমাকে খুবই টানতো, এবং তার হঠাৎ নীরার জন্য এই কবিতাটি আমি বহুবার পড়েছি, মানে বিশেষ করে এই কবিতার বইটি। আমি ফরিদ একটু যোগ করি, আমার মনে হয় যে সৈয়দ সাবজুল হক থেকে শুরু করে হাবিব রহমান পর্যন্ত ফরিদ কবির, আপনি নিজেও সবার বোধহয় নীরা বলে পরিচিত কেউ আছে। একদম খুবই পরিচিত কেউ আছে যাকে নীরা মনে হয়। যে আমরা যখন আমি বলছি যে 70-এর শেষ দিকে আমরা যখন মানে তরুণ, আমরা কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তখন আমাদেরকে কিন্তু এই নীরা টানতো। এবং আমরা আমাদের যারা যাদেরকে, যেসব মেয়েদেরকে আমাদের ভালো লাগতো, আমরা তাকে নীরা বলেই মনে করতাম। এবং সেই হঠাৎ নীরার জন্য কবিতা থেকে বিভিন্ন লাইন আমরা মেরে দিতাম, মানে কোট আনকোট করে লিখে দিতাম যে এটি আমার কবিতা। যে নীরার অসুখ হলে কলকাতা বড় দুঃখে থাকে, ওখানে কলকাতার জায়গায় ঢাকা বসিয়ে দিতাম। তো একটা সময় আমাদের এইরকম একটা পরিস্থিতি ছিলই। এখনকার প্রজন্ম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নটায় আমরা না গেলাম, কিন্তু একটা সুনীল গঙ্গোপাধ্যায় তার জীবদ্দশায় 50-এর দশক থেকে শুরু করে আমি বলবো যে 80-র দশক বা 90 দশক পর্যন্ত যে আমাদেরকে আপ্লুত করে রেখেছিল। আমি আবার একটু, আমি দুঃখিত মাঝখানে আবার কথা বলছি।
আপনি প্রথম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কবে পড়েছিলেন, কত বছর আগে? আমি প্রথম কবিতা পড়ি তার 77 সালে। কত বছর আগে সেটা? সেটা 76-77 মানে 40 বছরের 40 বছর। সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে আগামী 40 বছর তার কবিতা থাকবে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কোনো সন্দেহ কারণ নেই। 40 বছর এটা অঙ্কের হিসাব। তো সেটা একটা ছিল সিম্পল। আর যেটা আমি একটু যোগ করি হক ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের কীরকম বন্ধু ছিলেন আমি দুটো উদাহরণ দিই। সেটা হচ্ছে, একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশের ডাক পেলে সুনীল গঙ্গোপাধ্যায় আসেননি এমন ঘটনার কথা আমি জানি না। যখনই তাকে ডাকা হতো যে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো প্রোগ্রামের জন্য উনি চলে আসতেন। এবং ঢাকা থেকে আমি যতবার যেতাম তার সঙ্গে যখন দেখা করতাম, উনি ঢাকার যাদেরকে চিনতেন এক এক করে তাদের নাম ধরে বলতেন, ও কেমন আছে, ও কেমন আছে, তাকে আমার কথা বলো, শুভেচ্ছা জানিও। তো এই যে ঢাকা থেকে গেলে যে সবার খোঁজ নিতেন এবং ঢাকা যে চলে আসতেন, এটা একটা বড় বিষয়। আরেকটা প্রসঙ্গের আমি উল্লেখ করতে চাই, উনি কীরকম বন্ধু ছিলেন সেটা বলার জন্য। সেটা হচ্ছে শামসুর রহমানকে একবার আমরা সংবর্ধনা দেব ঠিক করলাম, সেটা হচ্ছে আমাদের সময়ের তরফ থেকে। শামসুর রহমান তখন প্রায় এমন একটা অবস্থা যে আমরা চাইছিলাম যে তার চোখের অসুখের জন্য কিছু টাকা দিতে, তো সেটা একটা সংবর্ধনার আকারে আমরা দিতে চেয়েছিলাম। তো সেটার জন্য আমরা প্রধান অতিথি হিসেবে যাকে নিযুক্ত করেছিলাম, মানে নির্বাচিত করেছিলাম, উনি শেষ মুহূর্তে কার্ড ছাপা হওয়ার পরে উনি নাকচ করে দিলেন যে উনি আসবেন না। তখন আমরা সুনীলদাকে ফোন করলাম, ফোন করে বললাম যে সুনীলদা, আপনি হতে পারেন যেখানে এই শামসুর রহমানকে আপনার হাত দিয়ে আমরা এই সংবর্ধনা এবং তার সম্মাননা পত্র বা যে অর্থমূল্যটা আমরা দিতে চেয়েছি সেটা আমরা দেব। সুনীলদার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সুনীলদা হক ভাই বলেছেন যে সুনীলদা যে সবসময় ভালো ছিলেন তা না, তার হাঁটুতে প্রবলেম ছিল, উনি হাঁটতে পারতেন না। শেষের দিকে যখন এসেছিলেন তখন তিনি কিন্তু খুব কম হাঁটতে পারতেন, সামান্য দূরত্ব তিনি গাড়িতে করে পেরোতে চাইতেন। তো এই অবস্থায় উনি বাংলাদেশে চলে আসতেন। তা আমি বলবো যে এতক্ষণ ধরে নীরার কথা বলছিল, এই নীরা নামটির উৎপত্তি থেকে, এটা সুনীলের সঙ্গে আলাপে আমি জিজ্ঞেস করেছিলাম নীরা কি, তো বললো যে নীরা হচ্ছে নারী, এবং নারীকে আমি দীর্ঘইকার থেকে নয় এনে রয়ের পাশে আকারটা দিয়েছি। নীরা হচ্ছে নারী, অর্থাৎ যে কেউ হতে পারে। সুনীলের এই অভ্যেসটা ছিল, এই যে শিশু বা কিশোরদের জন্য লেখা বলে ফরিদ এতক্ষণ কথা বলছিল আমাদের ফরিদুর রেজা সাগর, কুকুরের নাম রকুকু। রকুকু মানে কুকুরকে ওল্টালে যেটা হয়, এই খেলাটা কিন্তু করতো। হ্যাঁ, উপন্যাস ছিল যে বাক্য শেষ হতো না। হ্যাঁ, চরিত্রগুলো অনেক রকমই করেছে। কবিতার ব্যাপারে একটি কবিতার ভেতরে কোনো শব্দের অর্থই হয় না এরকম। মহারাজ কবিতার ভেতরে প্রায় 12 আনা কবিতার যে শব্দগুলো তিনি লিখেছেন সম্পূর্ণ তার নিজের উদ্ভাবিত শব্দ, যে শব্দ অভিধানের হাত ধরে চলে না, ধ্বনি শব্দের তৈরি করে, এরকম। রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে, মানে ছোট গল্পের মতো আছে এরকম একটা ইয়েতে। জি ফরিদ ভাই, আপনি বোধহয় দুটি ঘটনাই বললেন, আমরা একটু হাবিব ভাইয়ের কাছ থেকে শুনি যে হাবিব ভাই, আপনি মনের মানুষ যে ছবিটি আপনি প্রযোজনা করেছেন তার গল্পটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তো আমরা মানে আপনারা যখন ছবি বানিয়েছেন, তিনি ছবিটি দেখে কি তার অনুভূতি ছিল? উনি পছন্দ করেছেন তার ছবি হওয়ার পরে, যখন মনের মানুষ ছবিটি হলো, ছবিটি দেখেছেন উনি? হ্যাঁ, উনি ছবিটি দেখেছেন। মনের মানুষের সঙ্গে ফরিদুর রাজা সাগর সংযুক্ত ছিল, এবং এই ছবি দেখার পরে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে ছবিটা কিরকম হয়েছে। তখন উনি যে মন্তব্য করেছিলেন সেটা হলো যে আমিও ভাবতে পারি নাই যে এটা এত সুন্দর ছবি হবে। আর সুনীলদার সঙ্গে আমার পরিচয় প্রায় 40 বছর হবে, কারণ স্বাধীনতার পরেই আমি কলকাতার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে যাতায়াত করতাম ওনার ওখানে। আর আমি যখন আরেকটা ছবি করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, পদ্মা নদীর মাঝি, গৌতমকে উনি খুব স্নেহ করতেন। সেই পদ্মা নদীর মাঝির সংলাপও সুনীলদা গৌতমকে বিশেষভাবে সাহায্য করেছেন তখন ওই সময়ে। তারপরে আমি একদিন জিজ্ঞেস করছিলাম, সুনীলদা, এই পূর্ব পশ্চিম উপন্যাস নিয়ে যখন ছবি হওয়ার কথা, একটা টেলিফিল্মের বোধহয় কয়েকটা অংশ হয়েছিল, তারপরে জিজ্ঞাসা, সুনীলদা আমার একটা কথা বলেন তো, আপনার এই পূর্ব পশ্চিম, আমার তো মনে হয় এটা আন্ডার কারেন্টও একটা গল্প আছে, তো ছবি যদি হয় ওই আন্ডার কারেন্টটা থাকবে কি থাকবে না?
তো বলো আন্ডার কারেন্ট যদি না থাকে তাহলে ছবিটা হবে না। আচ্ছা, সুনিতা এই কথাটাই বললাম যে আমার ধারণা যে এটা আন্ডার কারেন্টের গল্পটা। কিন্তু সেটা তো সিনেমার একটা সীমাবদ্ধতা আছেই না, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বলে যে আন্ডার কারেন্ট না হয়, ওইটা যদি না আসে সারফেসে, তাহলে ছবিটা হবে না। সেই তো একটা চলচ্চিত্রের সীমা। আমাদের অনেক দর্শক একটি প্রশ্ন করছেন, যেটিকে এরকম ভাবে বলা যায় যে আমরা যে একজন ভারতীয় লেখককে নিয়ে এত শোক এবং মিডিয়াতে এতগুলি খবর পরিবেশনা করছি, আমাদের কোনো গুরুত্বপূর্ণ লেখক কবি ক্ষেত্রে কি তারা এতটা গুরুত্ব কখনোই দেয় কিনা, বা দেয়, মানে এটা দেয়নি, এটা তো সত্য, কিন্তু এর একটা উত্তরও আছে। জি, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে, যে তুমি অধম বলি আমি উত্তম না হইব কেন। ওরা করছে না বলে আমরা করব না, এই খেলা তো ভালো লোকের খেলা নয়, এবং এই খেলা থেকে আমরা দূরে থাকতে চাই। আমরা দূরে আছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এবং আমি শুরুতেই যেটা বলছিলাম, যে সুনীল বিশ্বাস করতেন যে বাঙালি যদি কোথাও মাথা উঁচু করে থাকে, বাংলা ভাষা যদি কোথাও থাকে, তাহলে সেটাই বাংলাদেশেই থাকবে। এবং হয়তো দর্শকদেরও মনে পড়বে, আমাদেরও মনে পড়ে, যে তিনি আজ থেকে প্রায় 10-12 বছর আগে, কি 12-13 বছর আগে কলকাতাতে একটি বিবৃতি দিয়েছিলেন, একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলা সাহিত্যের রাজধানী হবে ঢাকা, যেটা নিয়ে সেখানে তিনি নিন্দিত হয়েছিলেন। এবং এখানেও এটা নিয়ে অনেক কলরব উঠেছিল, যে হঠাৎ করে এই কথা কেন। এটা কিন্তু অনেক দূর তিনি দেখতে পান বলেই কথাটা বলেছেন। এবং আজকে এটা বলতে দ্বিধা নেই যে বাংলা নিয়ে যা কাজ হচ্ছে, বাংলা ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে, সেটাই বাংলাদেশে। যেমন একটা উদাহরণ দিই, বাংলা ব্যাকরণ গত 200 বছর ধরে প্রকৃত বাংলা ব্যাকরণের একটা চাহিদা ছিল, কেউ করেননি। রবীন্দ্রনাথ দুঃখ করে গেছেন, সবাই দুঃখ করে গেছেন। বাংলা একাডেমি, এই বাংলাদেশের বাংলা একাডেমি, বাংলা একাডেমিতে 2 খণ্ডে সেই ব্যাকরণ বেরিয়েছে, যেটা এই ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা, আশ্চর্য হতে হয় যে কলকাতার কোনো কাগজে নয়, টাইমস অফ ইন্ডিয়া বম্বে থেকে বেরোয়, সেখানে বলছেন যে এই মাপের কাজ সমগ্র এশিয়াতে হয়নি। তো আমরা এই প্রশ্নের উত্তর দর্শকদের, যারাই প্রশ্ন করছেন তাদের বলতে চাই, আরও একবার বলি, যে তুমি অধম বলি আমি উত্তম না হইব কেন। আমি একটু যোগ করতে চাই, আর সেটা হলো যে প্রথম তো বাংলা ভাষা, বাংলা সাহিত্য নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় কাজ করেছেন, এবং বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষরা যে যেখানে বাংলা ভাষা নিয়ে কাজ করছে, বাংলাদেশের কথা বলছে, আমরা তাদের জন্য সবসময় বলবো। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে আরেকটা কথা, যে তিনি তার লেখায় সবসময় কথায় বাংলাদেশকে যেভাবে বড় করে এনেছেন। অনেক বছর আগে, মানে দেশে তিনি তখন লিখতেন সনাতন পাঠক নামে, তখন বাংলাদেশে আসার পর তিনি শিমুল ইউসুফের গান শুনেছিলেন, এবং লিখতে একটু দ্বিধা করেননি যে শিমুল ইউসুফের মতো এত সুন্দর গান বা নাটক অভিনয় করে এমন তিনি কোথাও কোনো বাঙালি দেখেননি। ইফতেখারুল ইসলাম বলে আমাদের একজন বন্ধু ছিলেন, আছেন এখনো, উনি ফার্মাসিস্ট এখন। ইফতেখারুল ইসলাম সম্পর্কে তিনি লিখেছেন যে তার সাথে কথা বলে আমার মনে হয়েছে পৃথিবীতে কোনো বাঙালি এই বয়সে এত পড়াশোনা করতে পারে, এত কিছু জানাশোনা আছে, সেটা তার কখনো মনে হয়নি। আমাদের ছড়াকার আমিরুল ইসলামকে এই কয়েকদিন আগে দেখা হয়েছে, তিনি ছড়া পড়ে মুগ্ধ হয়ে তাকে লিখে দিলেন যে এসো, বাংলা ভাষায় তোমার মতো ভালো ছড়া এখন কেউ লিখে না, এবং বলে সই করে বলল তোমার প্রতিটি বইতে এটা আমার নাম দিয়ে ছাপবে। তা এই যে মানে উনি আমাদেরকে যেভাবে আপন করে নিয়েছেন, একটু আগে ফরিদ কবির বললেন, যখনই তাকে ডাক দিয়েছে বাংলাদেশের মানুষ, তখনই তিনি ছুটে এসেছেন। তার এই অসুস্থতা কোনো কিছু তাকে আটকায়নি। হাবিব ভাই আরো বলতে পারবেন যে মনের মানুষের ছবির জন্য, বা মনের মানুষের যখন ছবি দেখার জন্য কিন্তু তিনি কলকাতায় ছবি দেখেননি, ঢাকায় এসে ছবি দেখেছেন। তো শুধু যে মানুষটি বাংলাদেশের মানুষকে এত ভালোবাসবেন, তার জন্য আজকে এরকম প্রশ্ন করা। আমি তো গোড়াতেই বলেছি যে বাংলাদেশ আজকে তার প্রকৃত একজন বন্ধুকে না, আমার কাছে যেটা মনে হয় যে উনি যদি বাংলাদেশের মানুষকে এত ভালো নাও বাসতেন, যেহেতু মানে সৈয়দ শামসুল হক এটা অনেকটাই বলেছেন যে উনি বাংলা ভাষা নিয়ে যে কাজ করেছেন তার জন্যই আমরা হয়তো এইগুলি করতে হতো। আমাদের যদি মেঘনা মোহনা কন্যা আমার মা, আমরা সবাই তাকে ভালোবাসি। আমাদের তো যে একটা নর্মাল, আমাদের
কালচার যেটা, জি। যে এই যে আমরা অনেকে বলে যে আমরা ওদের খুব অতিথি পরায়ণ, আমাদের এখানে আসে যখন কোনো পশ্চিমবঙ্গের লোক, আমরা এইটা করে ওইটা করে। আমি একদিন বললাম কথা প্রসঙ্গে, দেখো এটা আমাদের কালচার, আমরা এর নিচে যেতে পারবো না। ঠিক তেমনি বাংলা ভাষার কবি, বাংলা ভাষার লেখক, তার বাইরে আমরা কিভাবে যাব? এই ভাষাটা তো আমাদের ভাষা, এবং এই যে এই ভাষা, এবং আরেকটা জিনিস এখানে ভুললে হবে না, সেটা হলো যে আমরা তো একটা জাতি, বাঙালি যে নেশন, আমরা একটা জাতি। তো তা আমাদের যে বাংলা ভাষার যে কবিতা, যে গল্প যাই হোক না কেন, সেটার বাইরে আমরা কিভাবে যাব? আমি বলি যে যদি বাংলাদেশের কবিতা এবং পশ্চিমবঙ্গের কবিতা এইভাবে ভাগ করে পশ্চিমবঙ্গের মানুষ, মানে সেটা তাদের সমস্যা। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সবসময় বাংলা ভাষার কবিতা, বাংলা ভাষার সাহিত্য এইভাবে বিবেচনা করি, এবং এই বিবেচনা থেকেই আমরা রবীন্দ্রনাথকে যেমন আলাদা করি না যে রবীন্দ্রনাথ কোন জায়গায় জন্মেছিলেন, নজরুলকে যেমন আলাদা করি না, একইভাবে জীবন দাসকে আলাদা করি না, তাই না? তো আমরা ওভারঅল বাংলা ভাষার সাহিত্যের কথা যদি আমরা বলতে চাই, তাহলে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়কে একদম বাদ দেওয়া যায় না। এই জন্য দেওয়া যায় না যে 50-এর দশক থেকে তার কথা সাহিত্য, তার কবিতা, তার শিশু সাহিত্য, এবং তার এমনকি তার গদ্য, তার অনুবাদ, সব কিছু মিলিয়ে কিন্তু তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। এবং এমন কোনো লেখক পাওয়া যাবে না যে নাকি সুনীল গঙ্গোপাধ্যায়ের কোনো বই পড়েনি। তার মানে হচ্ছে যে বাংলা ভাষাভাষী পাঠকদেরকে, লেখকদেরকে উনি কোনো না কোনোভাবে কম্পেল করেছেন যে তার লেখা পড়ুক। এটা কিন্তু কম কথা নয়। আমরা আজকাল অনেকের লেখাই পড়ি না, কিন্তু এই সুনীল গঙ্গোপাধ্যায় যে তার লেখা পড়তে বাধ্য করেছেন পাঠককে, এটা কম গুরুত্বপূর্ণ নয়। সেই কারণেই কথা এখানে বলি, এই যে মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে যে ওরা কি এরকম করে বা আমরা, সুনীল নিজেও কিন্তু জানতেন। হুমায়ুন আহমেদ যখন চলে গেলেন, তার সম্পর্কে আমাদের এখানে টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিভিন্ন জায়গায় সভা সমিতি যেভাবে আমরা তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি, আমাদের ভালোবাসা নিবেদন করেছি, এটা দেখে পশ্চিমবঙ্গে প্রশ্ন উঠেছিল যে এটা কি এখানে বেশি করছি আমরা, এবং ওখানে কি একজন লেখক চলে গেলে এরকম হবে? তখন সুনীল বলেছিলেন, এটা আমাদের কানে এসেছে, সুনীল বলেছিলেন যে আমি যখন চলে যাব, মানে সুনীল বলছেন যে আমি যখন চলে যাব তখন দেখবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে কিছুই হবে না, কিন্তু যা হবে তা বাংলাদেশে হবে। কারণ ওরা বাংলা, বাঙালি এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে ভালোবাসে। এবং সুনীল গঙ্গোপাধ্যায় আর ওইটিও খুব গুরুত্বপূর্ণ কথা হাবিব বলেছেন যে আমরা তো একটি নেশন, আমরা একটি জাতি। সুনীল গঙ্গোপাধ্যায় নিজেও তার একাধিক সাক্ষাৎকারে উনি বলেছেন যে কলকাতার বা পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী, তারা যদি একটা ভালো প্রকৌশলী হয়, ভালো চিকিৎসক হয় বা ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তখনই তার বাংলা সাহিত্যে পড়ার একটা ইতি চলে আসে। অথচ বাংলাদেশের ঘটনাটা কিন্তু এরকম না। সাগর ভাই যদি এই বিষয়ে আরেকটু যোগ করতেন, যে মানে বাংলাদেশের মানুষের বাংলা ভাষার প্রতি আগ্রহ, সেটা কলকাতা জন্ম হওয়া লেখকই হোক বা নিকারাগুয়ে কাজ করছেন এরকম বাংলাদেশি একজন কবি হোক, মানে এটা তো মানে আজকে আমরা যে চারজন এখানে বসেছি, তুমি শুধু 5 জন, জি, এই যে বসেছি এবং অসংখ্য প্রশ্ন আসছে, জি, সবকিছু মিলিয়ে যে আমরা যেখানে যে বাংলা ভাষার চর্চা করছে, বাংলা সাহিত্য করছে, বাংলায় চলচ্চিত্র তৈরি করছে, বাংলায় গান গাইছে, আমরা সবাই তার প্রতি মানে আমরা তার জিনিস দেখতে চাই, তার সৃষ্টির সাথে থাকতে চাই এবং তাকে অনেক ক্ষেত্রে ভালোবাসি, শ্রদ্ধা করি। এটা তো একেবারেই সত্যিটা প্রমাণ করেই আজকে মাঝরাতিতে আমরা বসে রয়েছি। জনাব সৈয়দ শামসুল হক, আপনার কাছ থেকে ব্যক্তি সুনীলকে একটু যদি আপনি কোন একটা স্মৃতি ব্যক্তি সুনীলকে নিয়ে একটু বলেন। ঠিক আছে। কবি, উপন্যাসিক এবং একজন বড় লেখক, ঐতিহাসিক, ইতিহাস আশ্রয়ী উপন্যাসিকের বাইরে যদি ব্যক্তি সুনীল, এটা গল্পের মতো করে সবাই বলতে পারবে, জি, যার যেরকম মনে আছে। হুমায়ুনের জন্য প্রোগ্রাম করেছি, সেখানে অন্যরকম ছিল। সে আমার মানুষ, আমার ভেতরে, আমার প্রতিদিনে, সেখানে ঠিক গল্প করতে পারিনি। কিন্তু শুনে একটু ডিস্ট্যান্স তো, যার জন্য মানে তাকে নিয়ে খোলামেলা গল্পও করা যায়। কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। যে হুমায়ুনের অনেকে জিজ্ঞেস করেছেন আপনার ব্যক্তিগত স্মৃতি বলেন, পরে
আপনার সাথে শেষ কবে সুনীল গঙ্গোপাধ্যায়ের দেখা হয়েছে? 7-8 মাস আগে হবে, কবিতা উৎসব ছিল কলকাতায়, জি। সেইখানে। আপনি কিরকম দেখেছেন তাকে? তখনই শরীরটা একটু ভাঙবার পথে ছিল, আচ্ছা। তখনই ভাঙবার পথে ছিল। বলল ভালো লাগছে না কিছু, আচ্ছা। বারবার করে এই কথা বলল, ভালো লাগছে না কিছু, ভালো লাগছে না কিছু। সাগর ভাইয়ের কি কোনো কিছু মনে পড়ছে, ব্যক্তিগত বা ব্যক্তি সুনীলকে মনে পড়ছে? আমি তো খুব ছোটবেলা আমার মার সঙ্গে আনন্দবাজার পত্রিকা অফিসে গিয়েছিলাম সুনীল সাথে দেখা করার জন্য। তা আমি খুব আহত হয়েছিলাম ছোট্ট একটা ঘরে ওনাকে, কারণ আমার কাছে তখন একটা বিরাট মাপের বিরাট মানুষ তিনি। তো তাকে একটা ছোট্ট ঘরের মধ্যে দেখে, এবং লিখছেন, বলে কালকের পত্রিকার জন্য একটা লেখা ছাড়তে হবে, সেটা দিই। আর আমি তো আগে যাতে মানে পুরো তার যা যা বই বাসায় আছে পড়ে গেছি চরিত্রগুলো, মানে পরীক্ষার মতো যদি জিজ্ঞেস করে যাতে চট করে বলতে পারি যে শুনলে আপনার এটা পড়েছে, এই কবিতাটা পড়েছে, এটা পড়েছে, সেই রকমভাবে গিয়েছি। তো সেটা তো প্রায় আজকে থেকে 40 বছর আগের কথা। কিন্তু তারপরে অনেক বছর পরে, আবার প্রায় 40 বছর পরে আমার লেখা একটা বই নিয়ে একটা প্রকাশনা উৎসব হয়েছিল ঢাকায়। সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, হুমায়ুন আহমেদ ছিলেন, এবং তখন সুনীল গঙ্গোপাধ্যায় বললেন যে আমার এখন শরীর ভালো না, সাগর বই দিয়ে গেছিল, এবং সাগরের বইটা কালকে আমি অনেক রাত জেগে পড়েছি। তা আমি এটা বলতে পারতাম, উনি বক্তৃতার মধ্যে বলছেন যে না পড়েই যে সাগর একটা খুব ভালো লিখেছে, কিন্তু যেটা আমরা অনেক সময় করি হয়তো, কিন্তু এক্ষেত্রে আমি সেটা পারলাম না। আমি যেহেতু বাংলাদেশের একজন বই সম্পর্কে বলবো, তারপর সাগরের বই, এবং বইটা খারাপ হলেও আমি বলতাম, ভালো হলেও বলতাম, কিন্তু বইটা পুরোটা আমি পড়েছি। তো এই যে আমার বই সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছেন, এটা আমার জন্য কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি যে এরকম মাপের মানুষ আমার একটা বই পড়েছেন। ফরিদ ভাই, আপনার? সুনীল দাকে আমি দেখেছি যে ওখানে যারা 50-এর যারা লেখক ছিলেন, আমি অলমোস্ট সকলের অনেকের সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছিল। তো আমি যেটা ঢাকা থেকে বসে জানতাম, অনেকে বলতো যে শক্তি চট্টোপাধ্যায় বা সুনীল গঙ্গোপাধ্যায় এরা তরুণ, তাদের পরবর্তী জেনারেশনের বই পড়েন না। সাগর ভাই যেটা বললেন এটা খুবই সত্য কথা, যে উনি তার পরবর্তী জেনারেশনের বই পড়তেন, এবং সব বই পড়তেন, হ্যাঁ পড়তেন। বাংলাদেশ থেকে অনেক তরুণের নাম বলতেন যাদেরকে আমিও চিনতাম না। বলতেন যে এইরকম একটি ছেলে, সে কিন্তু খুব ভালো লিখছে। তা আমি বলতাম কি, সুনীল আমি চিনতে পারলাম না। সুনীলের সঙ্গে আবার প্রথম আমি এই ব্যক্তি মানুষের কথা আপনি জানতে চাইছিলেন, তো আমার মনে হয় যে এই ঘটনাটা বললে সুনীল দাকে হয়তো কিছুটা চেনা যাবে। একটা তো হচ্ছে সুনীল দার বিভিন্ন কর্মকাণ্ডে এর মধ্যে দিয়ে তিনি যে কতটা মানবিক ছিলেন, তিনি কতটা বাংলা দেশকে ভালোবাসতেন, সেটা তিনি দেখিয়েছেন। কারণ মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে সুনীল দা একটা বুদ্ধিজীবীদের একটা বিশাল নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের পক্ষে, উনি প্রচারণা চালানোর জন্য। এরপরেও বিভিন্ন কলকাতার বিভিন্ন বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন কাজে উনি নেতৃত্ব দিয়েছেন। আমি যেই ঘটনাটা, আরেকটা ঘটনা যেটা বলতে চাচ্ছি, সেটা হলো যে 1979 সালে আমি যখন কলকাতায় দ্বিতীয়বার যাই, প্রথমবারও আমি সুনীল দার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তার দেখা পাইনি, কারণ ওই বয়সে গিয়ে আমি খুঁজে পাইনি তাকে। 79 সালে গিয়ে আমি যখন তাকে খুঁজে পেলাম, আমি তখন একটা সংকলন করার জন্য গিয়েছিলাম, সংকলনের জন্য সুনীল দার কবিতা নেওয়ার জন্য। তো সেখানে আমি তাকে গিয়ে বললাম যে আপনি একটা কবিতা দিতে হবে, হাতে লিখে দিতে হবে। না, ওনাকে আমি বললাম যে আপনাকে একটা কবিতা দিতে হবে। তো বাংলাদেশ থেকে আমি একজন তরুণ গেছি, আমার বয়স 20-21 বছর, উনি যে আমাকে বসতে দিয়েছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে উনি প্রচণ্ড ব্যস্ত ছিলেন তখন। তারপর আমাকে বসতে দিলেন যখন আমি শুনলেন যে আমি বাংলাদেশ থেকে গেছি, এবং উনি জিজ্ঞেস করলেন শামসুর রহমানের কথা যে আমি চিনি কিনা। আমি বললাম যে হ্যাঁ, রহমান ভাইকে আমি চিনি। বলে যে কেমন আছেন উনি? আমি বললাম যে সম্ভবত ভালো আছেন। বলে কেন, সম্ভবত কেন? আমি বললাম যে সম্ভবত এই জন্য যে আমার সঙ্গে তার ওইভাবে পরিচয় নেই। তো তারপরে আমি বললাম যে আমাকে একটা লেখা দিতে হবে। উনি বললেন যে তুমি একটা পছন্দ করে নিয়ে নাও। আমি বললাম যে না, আপনাকে হাতে লিখে কপি করে দিতে হবে, তার কারণ হচ্ছে ওই হাতের লেখাটাই আমি ছাপবো। তখন উনি বললেন ঠিক আছে, আমি তো আজকে খুব ব্যস্ত আছি, তুমি কালকে এসে নিয়ে যাও। আমি পরের দিন গেলাম। সুনীল প্রচণ্ড মেটিকুলাস ছিলেন, মানে এবং সিনসিয়ার ছিলেন। আমি পরের দিন যখন গেলাম, পরের দিনই উনি লেখাটি তৈরি করে রেখেছিলেন, এবং আমি যাওয়ার পরেই ড্রয়ার থেকে টেনে বের করে আমাকে একটা লেখা দিলেন। সেটাও নীরার জন্য নামে একটা লেখা।
তো এই যে এই মানে তরুণদেরকে উৎসাহিত করা, যেটা হক ভাই বলছিলেন, যে সেটা তার মধ্যে ছিল। তা নইলে আমার মতো 21 বছরের 22 বছরের একজন যুবককে, তরুণকে কেন উনি পাত্তা দেবেন? বাংলাদেশ থেকে গেছি, আমার কোনো নাম পরিচয় নেই, এগুলো থেকে বোঝা যায় যে তরুণদের উনি উৎসাহিত করতে চাই। আমাদের একজন দর্শক কনা রাজা, উনি বলছেন সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের পরিবারের একজন ছিলেন, অনেক কাছের মানুষ, যাকে হারিয়ে বাবার মতো কাউকে হারালাম মনে হচ্ছে। আমাদের আরেকজন দর্শক উনি বলছেন যে সুনীলের সাথে নিশ্চয়ই এখন মুন্না ওনার নাম, যে সাথে মার্গারিটার দেখা হবে, যেখানেই থাকো ভালো থেকো। আরেকজন দর্শক বলেছেন যে উনি সুনীলের কেউ কথা রাখেনির একটি ইংরেজি অনুবাদ করেছিলেন, নান কেপ্ট ওয়ার্ডস, সেটা তাকে পাঠানোর কথা ছিল, তাকে পাঠানো হয়নি। মানে সাগর ভাই যে বলছিলেন যে আমাদের সবার পরিবারের মধ্যে মিশে আছেন, সে তার একটি অনুরণনের মধ্যে পাওয়া গেল। আমরা যদি একটু হাবিব ভাইয়ের কাছে শুনি যে হাবিব ভাই, আপনি যদি একটু বলতেন ব্যক্তি সুনীলকে আপনি কিরকম দেখেছেন, বা একটা ব্যক্তি সুনীলের পরিচয় বা স্মৃতি যদি একটু মনে করেন। এই যে একটু আগে সাগর যে কথাটা বললো, সেই অনুষ্ঠানটা আমি উপস্থিত ছিলাম ঢাকা ক্লাবে। ওর যে বইটা সুনীল দেব জি ওপেন করলেন যে প্রকাশনা উৎসবে, এই যে আন্তরিক ব্যাপারটা, যেটা এর মধ্যে কোনো লুকুচামু ছিল না, সত্যিকারের আন্তরিক যা বলতে বোঝায় সেটাই ছিলেন। কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন যে এই বাংলাদেশ, বাঙালিদের সম্বন্ধে বলে, একটা দেশ যেখানে বিমানও বাঙালিরা চালাচ্ছে, সেনাবাহিনীও বাঙালিরা, মানে যেখানে আর কেউ নাই, মানে একটা দেশ যেখানে চলছে, বিমান, সেনাবাহিনী, পুলিশ সবকিছুই যেখানে বাঙালিরা করছে, তো এটা একটা দেশ। তাই সেই জন্য আমি বললাম যে আমাদের তো কোনো উপায় নাই, আমরা বাংলা সাহিত্য যেখানেই হোক না কেন, এটা আমরা জাতি হিসাবে তো এটা আমাদের গ্রহণ করতেই হবে, আমরা করব। এর মধ্যে আমাদের কোনো পশ্চিমবঙ্গ কি করলো না করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বলবেন, আমি একটি প্রশ্ন মানে আপনাকে করতেই হবে, যে আমরা আপনাকে সব্যসাচী লেখক বলি, গদ্য পদ্য দুটোই আপনি সমান দক্ষ। তো সুনীল গঙ্গোপাধ্যায় গদ্য লিখেছেন, পদ্য লিখেছেন, দুটির মধ্যেই উনি তার মুনশিয়ানা দেখিয়েছেন। আপনার কখনো হিংসা লাগে নাই, বা উনার সাথে আপনার কোনো একটা বড় তর্ক হয় না, এক ধরনের ব্যক্তিত্বের সংঘাত হয় নাই কখনো? আমার সংঘাত তো মহাকালের সঙ্গে, সুনীলের সঙ্গে নয়। মহাকালের সঙ্গে। তবে এই সুনীলের ব্যক্তিগত কথা যেটা হচ্ছিল, একটা মানে ছবি মানে দেওয়া যায়, সেটা হচ্ছে খুব মিশুক ছিলেন, আড্ডাবাজ ছিলেন। আমরা তো এক বয়সে প্রচুর আড্ডা দিয়েছি, তারপর ধীরে ধীরে নানাভাবে ব্যস্ত হয়ে আড্ডা কমে গেছে। সুনীলের আড্ডা কখনো কমেনি। এবং সব বয়সে মানুষ। হ্যাঁ, এবং তরুণের চেয়েও তরুণ ছিলেন আড্ডাতে, এবং রাত্রি জাগরণে অত্যন্ত সক্ষম একজন। কখনো আমি দেখিনি যে ঘুম পাচ্ছে এবার ঘুমোতে যাই। তার সঙ্গে হলদিয়াতে, কলকাতায় বিভিন্ন জায়গাতে উৎসবে গিয়েছি, দিল্লিতে সাহিত্য সম্মেলনে হয়েছে, কখনো দেখিনি যে রাত্রি 2টো হয়ে গেছে, 2:30 হয়ে গেছে, অনেকেই হাই তুলছেন, ঘুমোতে যাচ্ছেন, সুনীল টনটনে একেবারে রয়েছেন। তারপরে একটি ঘটনা, বাংলাদেশের একজন কবি, আমি নাম করব না, আমরা কয়েকজন কবি শান্তিনিকেতনে গিয়েছিলাম, এবং সেখানে বাংলাদেশেরই একজন কবি, আমার চেয়ে একটু কম বয়সের, তিনি অসম্ভব একটি বেয়াদবি করেছিলেন ওখানকার কিছু লোকের সঙ্গে। আড্ডা হচ্ছিল, পানাহার চলছিল, এবং এইটে আমি, সুনীল, শক্তি, এরা ভেতরের ঘরে বসে আমরা নিজেদের ভেতরে আড্ডা দিচ্ছিলাম। এইটা যখন পৌঁছলো কানে, সুনীল উঠে দাঁড়ালো, এবং আমরা এত বিব্রত হয়েছি যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আমরা গিয়েছি, এবং গিয়ে ওদের আরেকজন কে আমরা অপমান করছি, তাও খাওয়া দাওয়া নিয়ে। সুনীল দাঁড়িয়ে খালি আমাদের সেই কবিকে বললেন, ছি, আমার এখনো কানে আসে। শুধু একটি মাত্র শব্দ, তার সমস্ত ক্রোধকে কি করে শান্ত করে তিরস্কার করতে হয় অনুযোগে, তার চেয়ে বয়সে আমি দেখেছি, সেটা মনে পড়ছে। আবার বছর 3 আগে নিউ ইয়র্কে একটা সাহিত্য সম্মেলন, বই মেলাতে গিয়েছিলাম। সেখানে সেই ছবিটি আমার কাছে নেই, থাকলে আজকে দেখানো যেত। শহীদ কাদরী থাকেন নিউ ইয়র্কে, আমি গিয়েছি বাংলাদেশ থেকে, সুনীল গিয়েছেন কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে,
এবং আমরা তিনজনে বসে আছি, শহীদ কাদরী হুইল চেয়ারে মাঝখানে বসে, একদিকে সুনীল, একদিকে আমি। সুনীল বলছেন যে এটি একটি অসম্ভব অপ্রত্যাশিত যোগাযোগ, যে আমরা তিনজন তিনটে দেশে থাকি, একই ভাষায় লিখি এবং একটা জায়গায় আজকে এখানে এক মিলিত হয়েছি। এই কথাটা আমাকে খুব খুব স্পর্শ করেছিল। সত্যি তো, শহীদ কাদরী মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, সুনীল ভারতে থাকে, আমি বাংলাদেশে থাকি। এবং বক্তৃতা দেবার সময় সুনীল দাঁড়িয়ে বলল, আমাদের একটি বন্ধন, সেটি হচ্ছে আমাদের ভাষা। এই ভাষাটারে সাগর শুকিয়ে যায়, পাহাড় অবনত হয় এবং আমরা এক। আরেকটা জিনিস, মানে সুনীল দা তো খুব ফিটফাট থাকতে পছন্দ করতেন, তার পোশাক সবকিছু, কিন্তু কিন্তু মানে খুব সাধারণ, কিন্তু সবসময় দেখলে বোঝা যেত একজন অন্যরকম মানুষ। আমি আজকেই চ্যানেল রায়ের পর্দায় দেখছিলাম যে এই যে শেষ যে অনুষ্ঠানটা এসেছিলেন আর বই প্রকাশন উৎসবে, সেখানে তার শার্টের কলার একেবারে ভাঁজ হয়ে, একদিকের কলার ভাঁজ হয়ে রয়ে গেছে, খুবই অগোছালো, মানে তার শরীর যথেষ্ট খারাপ হয়ে গেছিল, যেটা আমরা ওইভাবে উপলব্ধি করার চেষ্টা করি, কিন্তু সেই অবস্থা তিনি সবকিছু করছিলেন। আজকের বাংলাদেশে সাগর ভাই, আপনি শেষ পর্যায়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে বলছিলেন, আমরা তার সাথে একটু যুক্ত করতে চাই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষ জীবন এর যে কাজগুলি আছে সেগুলিকে কে আপনি আলাদা করে মূল্যায়ন করবেন, বা সেগুলি নিয়ে আপনি কোনো কিছু বলবেন কিনা? এই মূল্যায়ন প্রথমে কিন্তু স্যার সন্তোষ সাহেব বলেছেন যে মূল্যায়ন করার মানে আলাদা আলাদা কাজগুলি, কিন্তু শেষ ভাগের কাজগুলি যদি আমরা বলি আর কি, যে জীবনের শেষ পর্যায়ে প্রথম দিকে। এবং আরেকটা কথা আজকে আমরা এখানে আলোচনায় আনিনি, তিনি কিন্তু একটি কবিতা পত্রিকা সম্পাদনা করতেন, এটা নিয়ে আমার মনে হয় ফরিদ কবির হয়তো বলতে পারেন। কিন্তু শেষ দিক বা শুরু দিক তার সাহিত্য সবসময় এমন একটা মাপে ছিল, যে মাপটা সবসময় সব বয়সের মানুষকে ধরে রেখেছে। আমি অনুষ্ঠানের শুরুতে বলেছি যে 20 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই। এবং একটু আগে আমি ওই যে আপনি একটা SMS পড়লেন বা মেইলে এসছে, কণা রেজা, আমার বাবাকে হারিয়েছে মনে করছি। তা কণা যদি মনে করে যে তার বাবাকে হারিয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়কে হারিয়ে, যখন তার বাবারও মৃত্যু হয়েছে তখনও কিন্তু কণা সেভাবে বলেনি সবাইকে যে আমার বাবার আজ মৃত্যু হয়েছে, কিন্তু আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে সেই শোকটা সে অনুভব করে সবার সঙ্গে ভাগ করতে চাচ্ছে। তা এটাই মানে তার শেষ দিককার সৃষ্টি নিশ্চয়ই কণা পড়েছে এবং পরই তার এটা মনে হয়েছে। সুতরাং আমার মনে হয় যে তার সবসময় সৃষ্টি সব বয়সের মানুষের কাছে একইভাবে আবেদন রেখে গেছে এবং রাখবে। ফরিদ ভাই, আপনি যদি একটু বলতেন যে সুনীল বিপুল পরিমাণে লিখেছেন, এত বড় পরিমাণে, এত বিশাল, মানে সংখ্যার মাপে এত বেশি লিখলে কি আসলে লেখার মান সবসময় একরকম রাখা যায় কিনা? এটা বলা মুশকিল, কারণ কম লিখলেই ভালো হবে বা বেশি লিখলে খারাপ হবে, বিষয়টা এইভাবে বিচার করাই যায় না। কারণ তাহলে রবীন্দ্রনাথের তো বিপুল পরিমাণ রচনা, আবার হয়তো বদলিয়ার হয়তো খুবই অল্প সংখ্যক লিখেছেন। এখন বদলিয়ার রবীন্দ্রনাথের চাইতে বড় লেখক কিনা সেটা তো এইভাবে বিচার করা যায় না। তবে একটা জিনিস বলতেই হবে আমাকে, যে সুনীল গঙ্গোপাধ্যায় যাই লিখেছেন সেটা আমি বলছি যে সুনীল গঙ্গোপাধ্যায় নিজের নামে, আমরা একটা প্রসঙ্গে এড়িয়ে গেলাম বোধহয়, সেটা হচ্ছে নীল লোহিত নামে লিখতেন উনি, সনাতন পাঠক নামে উনি লিখতেন। নীল লোহিত নামে তার প্রচুর ভ্রমণ কাহিনী এবং উপন্যাস আছে যেগুলি খুব ভালো মানের। একই সঙ্গে তার কিছু অনুবাদ আছে, আমি বিদেশি কবিতা অনুবাদ, তার অন্য দেশের কবিতা নামে তার একটা বই আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমি মনে করি যে আমাদের অন্তত একটা তরুণ বয়সে আমরা ওই বইটি পড়ে খুবই উপকৃত হয়েছিলাম, যখন নাকি আমরা মানে আমি বলছি যে পল এলুয়ারের কবিতা বা আরাগোর কবিতা এগুলো সম্পর্কে আমরা জানতামই না। তো এজরা পাউন্ডের কবিতা, এই বিপুল পরিমাণ কবিতা উনি অনুবাদ করেছিলেন। এমনকি আমি এই কথা প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই, এই তথ্য হয়তো অনেকে জানেন না, যে সুনীল একটি নাটক লিখেছিলেন এবং সেই নাটকে তিনি অভিনয় করেছিলেন, এবং কলকাতার অনেক, মানে পশ্চিমবঙ্গের অনেক কবিও সেখানে অভিনয় করেছিলেন। এটা তারা করেছিলেন ফান্ড রেজ করার জন্য, মানে অর্থ কালেকশনের করার জন্য। এবং সেই নাটকটি দেখার আমার সৌভাগ্য হয়েছিল, সেই সময় ওইটি মঞ্চস্থ হচ্ছিল। অভিনেতা হিসেবে কেমন ছিলেন সুনীল? হ্যাঁ, অভিনেতা হিসেবে কেমন ছিলেন? মানে সুনীল দা মূল চরিত্রে অভিনয় করছিলেন, এবং সেই এবং সাথী বৌদি এবং বিজয় মুখোপাধ্যায় সেখানে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিজয় মুখোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায়, তারাও অভিনয় করেছিলেন। তিনি কিন্তু অ্যাডভেঞ্চার সাংঘাতিক ভালোবাসতেন, আমি শব্দটা এইভাবে বলি। গান গেয়েছেন তিনি, মডেল হয়েছেন বিভিন্ন পণ্যের না, কয়েকটি পণ্যের। তারপরে গান গাওয়া, এই যে অভিনয় করা, তারপর খাবারের বেলায়
পিঁপড়ার ডিম খেয়েছেন, যত রকম মানে এরকম অদ্ভুত দারুণ দারুণ জিনিস তার জীবনে জি হাবিব ভাই, আপনি যদি একটু বলতেন যে সুনীল গঙ্গোপাধ্যায় তার জীবনের নানা ভাগে নানা ধরনের ঘটনা নিয়ে শেষ কথা যদি আপনার কাছ থেকে শুনতে হয়। শেষ হলো যে এই যে একটু আগে যে কথা হলো যে এরকম লেখা থাকবে কি থাকবে না, সংখ্যায় কম কি কম না, আমার এটা মনে হয় না। আমার মনে হয় যে এই লেখাগুলো ওনার এগুলো আরো কত বছর থাকবে সেটা আমি জানি না, তবে সবাই যখন ভালো লাগতে পারে, সবাই যখন ভালো লেগেছে এইগুলো, এগুলো থাকবেই। আর ওই একটু আগে যেটা বললো সুনীল দা মানুষ হিসাবে আড্ডাবাজ ছিলেন, স্নেহপ্রবণ ছিলেন, ভালো বন্ধু ছিলেন, সবকিছু মিলে একটা পরিপূর্ণ মানুষ যা থাকা দরকার সেটাই ওনার ছিল। আমি একটু একটা ছোট্ট কথা জি, যোগ জি, করি। জি। আমি 30 বছর আগে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, তাতে তিনি বলেছিলেন যে আমি কখনো মানিব্যাগ এবং ঘড়ি ব্যবহার করি না। তখন আমি একটা ঘড়ি পরতাম, তারপর থেকে আজ পর্যন্ত আমি আর ঘড়ি আর মানিব্যাগ ব্যবহার করি না। এটা খুব ইন্টারেস্টিং তথ্য। জনাব সৈয়দ শামসুল হক, আপনি যদি আজকে আমাদের অনুষ্ঠানটির উপসংহার- সুনীল অনেক লিখেছে বলে যে প্রশ্নটা আপনি করলেন, ফরিদ উত্তর দিল। আসলে অরণ্য একটা সৃষ্টি করতে হয়, তবেই 2-4টে চন্দনের গাছ হয়, সবটাই চন্দনের গাছ হয় না। কাজেই এটা রবীন্দ্রনাথও তাই করেছেন। এবং একজন লেখক, একজন কবি, একজন সাহিত্যিক, তার ভেতরে সর্বক্ষণ একটা অনুরণন হচ্ছে চতুর্দিকে যা কিছু ঘটছে, এবং সেটা তিনি প্রকাশ করছেন। কেউ অনেকটা ভেবে কিন্তু চিন্তে পাঠকের দায়িত্বটা তো তাহলে অনেক বেড়ে যায় না, অরণ্যের মধ্যে খুঁজে খুঁজে চন্দনের গাছ বের করা? না, পাঠক একেবারে সবটাই আয়েসে থাকবে তা তো তাতে হতে পারে না, তাকেও পরিশ্রম করতে হবে। জি, তো সুনীলের কথায় আজকে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই যে চলে গেছে 24 ঘন্টা কি 30-35 ঘন্টা হয়েছে, 24 ঘন্টা এখনো হয়নি। আর আমি সাহিত্যিক মূল্যায়ন করবার সময় এটা নয় তার। সবশেষে তাকে মানুষটাকে নিয়ে আলাপ করেছি। সুনীলের কলকাতা বলে একটা আলাদা জগৎ, এই জগৎটা কিন্তু আমি মিস করব, এবং কলকাতার উঠতি কবি সাহিত্যিকেরা এরা মিস করবেন, এবং তার বাংলা- সমসাময়িকেরা মিস করবেন। সুনীলের কলকাতা সবাই miss এটা একটা অন্য জগৎ ছিল, এবং এক সময় ছিল সুনীল আর শক্তি, এরা কলকাতাকে শাসন করতেন, জি, কলকাতাকে ওইটা আমরা নির্মাণ সবাই করতেন। মিস করবো। আপনাকে সৈয়দ শামসুল হক, জনাব ফরিদ রেজা সাগর, ফরিদ কবির এবং জনাব হাবিবুর রহমান খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।